লেখিকা কল্পনা চক্রবর্তীর মধুচন্দ্রিমা। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুনছো, সব ঠিক হয়ে গেছে, আমরা পুরী যাচ্ছি। তাই? কবে? ট্রেনের রিজার্ভেশন হয়ে গেছে? আনন্দে লাফিয়ে উঠল রায়া। হ্যাঁ, কাল শুক্রবার, এর পরের শুক্রবার রাত্রে জগন্নাথ এক্সপ্রেসে। হ্যাঁ গো, আমরা দুজন ওখানে কোথায় থাকবো কি জানি। চৌধুরীদা একটা হোটেল ঠিক করেছে, সবাই ওই হোটেলেই থাকবো। চৌধুরীদা সবাই? আমরা কি সদল বলে হানিমুন করতে যাচ্ছি? না না, সবাই হানিমুনে যাবে কেন? আসলে কি বলো তো, একা একা যাবার অনেক রিস্ক। ওই সব জায়গায় প্রচুর আজে বাজে লোক থাকে। তোমাকে নিয়ে গিয়ে কোনো ঝামেলায় পড়ি যদি, তার থেকে দল বেঁধে যাওয়াই ভালো। তাছাড়া অফিস থেকে যখন চৌধুরীদা ট্যুরের আয়োজন করেছেন তখন ওদের সাথে যাওয়াটাই বেস্ট, তাই না বলো? তাছাড়া একা একা গেলে মেলা টাকা পয়সাও খরচ। এই সবে বিয়ের ঝামেলা চুকলো, এখন একটু হিসেব করে। বুঝে মাথা নাড়ল রায়া। নাই মামার থেকে কানা মামা ভালো। রায়ার স্বামী মানুষটা আসলে একটু ভীতু শীতু ভালো মানুষ গোছের। যাই হোক, গোছগাছ করে রেডি হলো পুরী যাবার জন্য। রায়া জল খুব ভালোবাসে, তাই আবার সমুদ্র বলে কথা। জীবনে কোনোদিন সমুদ্র দেখেনি, প্রথমবার দেখবে। দারুণ একটা উত্তেজনা বোধ করছিল আনন্দের সাথে সাথে। হাওড়া স্টেশনের বড় ঘড়িটার নিচে সবার মিট করার কথা। খুব কম করে জামা কাপড় নিলেও একটা বড় সুটকেস আর একটা ব্যাগ নিতে হয়েছে, তার সাথে একটা হোলডোল। বিছানা গুছিয়ে নিয়েছে রায়া। কি জানি হোটেলে আবার কি রকম বিছানা দেবে, তাই দুটো বড় আর দুটো মাঝারি সাইজের বেড কভার, একটা শতরঞ্জি, একটা বড় মশারি যদি মশার উপদ্রব থাকে, আর ডাক ব্যাগের একটা হাওয়া দেওয়া বালিশ। সব ঠিকমতো ভরে নিয়েছে রায়া। ব্যাগটা নিজের কাছে রেখেছে, ওতে টিফিন কেরিয়ার, নিজের কিছু জিনিসপত্র আর টাকা পয়সার ভ্যানিটি ব্যাগটা রেখেছে। ওটা অর্ঘ্যর কাছে দেয়নি, কি জানি যা ভুলো মানুষ, কোথায় রাখবে তার ঠিক নেই। বড় সুটকেসটার হোলডোলটা অর্ঘ্যর কাছে। ট্রেন আসতেই আগে চৌধুরীদাও আরেকজন উঠে সবাইকে লাইন দিয়ে তুললেন। অর্ঘ্য ওকে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে বসো, আমি একটু দেখি অফিসের সবাই উঠল কি না। চৌধুরীদাকে একটু হেল্প করি গিয়ে। রায়া কাউকেই তেমন চিনতে পারছে না। বৌভাতে অফিসের কয়েকজন এসেছিলেন, কিন্তু ওই সামান্য সময়ের দেখা মানুষগুলো এখানে আছে কি না ও ঠিক বুঝতে পারল না। ট্রেনটা ছাড়ার পর রায়া ভেবেছিল এবার ওর বর এসে ওর পাশে বসবে। ও মা, তা না, পাশে মোটা সোটা এক বয়স্ক মহিলা বেশ পা ছড়িয়ে আয়াস করে বসল। রায়ার দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি বুঝি অর্ঘ্যবাবুর বউ? রায়া আলতো হেসে মাথা নাড়তেই পাশে বসা রোগা টিংটিংয়ে লম্বা একজন ভদ্রলোককে দেখিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, এই আমার কর্তা, তোমাদের দাসদা, উনি অফিসের মালবাবু। মালবাবু শুনেই হেসে ফেলল রায়া। মালবাবু আবার কি? পরে অর্ঘ্যকে জিজ্ঞেস করতে হবে তো। কিন্তু তিনি গেলেন কোথায়? এপাশে ওপাশে উকিঝুঁকি মারতেই দূরে তিনটে শাড়ির ওপাশে জানলার ধার থেকে হাত দেখালো অর্ঘ্য। গলা তুলে একটা কিছু বলল, কিন্তু রায়া কিছুই শুনতে পেল না। যা ক্যাচর ম্যাচর চলছে গাড়ির ভেতরে, ও শুধু ভাবল সারা রাস্তা কি এই ভদ্রমহিলার পাশে বসেই যেতে হবে। জ্যৈষ্ঠ মাস, বেশ গরম, জানলাটা খোলা আছে, শনশন করে বাতাস ঢুকছে, বেশ ঠান্ডা বাতাস। বোধহয় কোথাও এক পশলা বৃষ্টি হয়েছে। ও চুপচাপ জানলার দিকে তাকিয়ে বসে রইল। তবে বেশিক্ষণ বাইরের দিকে তাকাতে পারছিল না। দাসগিন্নি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিলেন। বাপের বাড়িতে ভাই বোন কজন? বাবা কি করে? শ্বশুর বাড়িতে শাশুড়ি কেমন? দজ্জাল না ভালো? ননদগুলো কেমন? ইত্যাদি ইত্যাদি। খুব বিরক্ত লাগছিল রায়ার। কিন্তু অর্ঘ্যর অফিস কলিগের বউ, তারপর আবার সিনিয়র, কিছু বলতে পারছিল না। যেই দেখলো দাসগিন্নি টিফিন ক্যারিয়ার বের করে খাবার তোড়জোড় করছে, অমনি লাফ দিয়ে বাথরুমে যাবার নাম করে উঠে অর্ঘ্যর কাছে এগিয়ে গিয়ে বলল, একটু এদিকে শোনো না। অর্ঘ্য কাছে আসতেই বলল, তুমি কি এখানে থাকবে নাকি সারাক্ষণ? খেতে হবে না? আমাদের বার্থ কোথায়? এগুলো সবই আমাদের অফিসের, বুঝেছ? তোমার যেটা পছন্দ সেখানেই ঘুমোতে পারো। 3 টায়ার, তুমি ওপরে নয়তো মাঝের বার্থে শুও, নিচে অসুবিধা হবে। আর হ্যাঁ, তুমি লুচি আর আলুর দম করে এনেছো না? তুমি তোমারটা রেখে আমাকে টিফিন কারিটা দিয়ে দিও। আমি এখানে চৌধুরীদা, শেখর, প্রবাল, মানস এদের সাথে খেয়ে নেব। রায়ার এমন রাগ হলো, ভাবল, উফ, কার সাথে যে বাবা বিয়ে দিয়েছে, একেবারে ক্যাবলাকান্ত। রাগে চাপা স্বরে বলল,
কাল থেকেই তো সবাই একসাথেই খাওয়া দাওয়া করবে। এখন সবাই নিজের নিজের আনা খাবার খাচ্ছে, তুমিও এসো, আমরাও খেয়ে নিই। বেশ ম্যানেজ করে এনেছিল রায়া। ওর কাছে এসে খেলো অর্ঘ্য। যদিও কিছুটা লুচি তরকারি নিয়ে গিয়ে চৌধুরী দাদের দিয়ে এলো। সামনে বসে দাসদা আর দাস বৌদি খাচ্ছিলেন। ওদেরও দুটো করে লুচি আর আলুর দম দিল রায়া। ওরাও বাড়ি থেকে সুজির হালুয়া আর পরোটা নিয়ে এসেছিলেন, তাই দিতে যাচ্ছিলেন, কিন্তু রায়া পরোটা নিল না। যা লুচি আছে তাতে ওদের খাওয়া হয়ে যাবে বলে। কিন্তু সুজির হালুয়া নিতেই হলো একটু। খেলো। ভালোই রান্না দাস বৌদির। খেতে বসেই পই পই করে বলে দিয়েছিল রায়া যে এখানে নিচের বার্থে দাসদার বৌদি শোবেন, আর আমি তুমি উপরে দুদিকে টপে থাকবো। মাঝের বার্থে যারা শোবে শোকগে। রাজিও হয়েছিল অর্ঘ্য। সুন্দর করে পাশের বিছানাটা পাতল রায়া। নিজে বালিশ ছাড়া ঘুমোতে পারে না, তবু বালিশটা অর্ঘ্যকে দিল, যেহেতু একটাই বালিশ ওদের। ওই ডাকব্যাগের পাম্প বালিশটা অর্ঘ্যকেই দিল। পাছে রাত্রের দিকে ঠান্ডা লাগে, তাই পায়ের দিকে বড় একটা বেড কভারও রেখে দিল। অর্ঘ্য খেয়ে দিয়ে হাত টাত ধুয়ে এলো শোবে বলে, কিন্তু ঠিক শোবার আগে ওই 3 নম্বর থেকে ঘোষণা বসতা হাঁক দিলেন, কিরে অর্ঘ্য, তুই কি ওখানে শুতে গেলি নাকি? অর্ঘ্য অমনি বোকা বোকা গলায়, হ্যাঁ না মানে একটু ঘুমোলে হতো না, এখানে রায়া একা আছে। বেশ তো, ওখানে সুরেশের মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, তুই এখানে আমাদের কাছে চলে আয়। এই তনু, তুই কোথায় শুয়েছিস রে? যা তো নতুন কাকিমণির কাছে শো গিয়ে। ব্যাস, আর কি। করুণ দৃষ্টিতে রায়ার দিকে তাকিয়ে সুরসুর করে চলে গেল অর্ঘ্য। চাদর বালিশটা পর্যন্ত নিয়ে গেল না। অত সাধের পাতা বিছানাটায় সুরেশ না রমেশ কে যেন তাদের 16-17 বছরের মেয়েটা এসে, কাকিমণি আমি এখানে শুই বলে উঠে শুয়ে পড়ল। সারা রাত্রি রাগের চোটে ঘুমই এলো না রায়ার। ও মোটে হিংসুটে বা অমিশুকে নয়, কাউকে কিছু দিতে চায় না তেমনটাও কিন্তু নয়। আসলে অর্ঘ্য ওর কাছে একেবারে স্পেশাল। এখনও 1 মাস হয়নি বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে লোকজনের মাঝে ভালো করে কথাই হয়নি এখনো পর্যন্ত। এই প্রথম ওরা দুজনে বাড়ির বাইরে এসেছে, দুজনে দুজনকে জানবে চিনবে বলে, কিন্তু বাইরে এসেও কথা বলার সুযোগই পাচ্ছে না। কত স্বপ্ন দেখেছিল রায়া, এই ট্রেন যাত্রাটাতে সারা রাত্রি একটুও ঘুমোবে না, জানলার ধারে দুজনে পাশাপাশি বসে গল্প করবে। অন্ধকার চিরে ট্রেনটা যখন অচিন পথে অজানার দিকে ঝিকঝিক করে ছুটে যাবে, অন্ধকার আকাশে তারাদের সাক্ষী রেখে ওরা দুটিতে হাতে হাত রেখে বসে থাকবে পাশাপাশি, যতক্ষণ না ভোরের বাতাস পাখির কুজন শোনা যাবে। রাত্রি কেটে ভোরের সূর্য ওঠা দেখবে একসাথে। কিন্তু হলো না। মনকে সান্ত্বনা দিল, যাগ্গে পুরীতে গিয়ে একসাথে সূর্যোদয় দেখবেই। সমুদ্রের পাড়ে বসে দুজনে হাতে হাত রেখে ঢেউয়ের আনাগোনা দেখবে। দেখতে দেখতে পুরীতে আসা 3 দিন হয়ে গেল রায়াদের। এর মধ্যে একদিন জগন্নাথ দেবের পুজো দর্শন করতে মন্দিরেও গেছিল। ভালো করে পুজো দিয়ে ঠাকুরকে বারবার বলেছে, ঠাকুর একটা উপায় করে দাও। সমুদ্রেও স্নান করছে রোজই দাস বৌদি, ঘোষ বৌদি, সেন বৌদিদের সাথে, কিন্তু অর্ঘ্যর সাথে সমুদ্রে নামা তো হয়ইনি, সমুদ্রের পাড়ে বসে ঢেউ গোনাও হয়নি, এমনকি ভালো করে কথাও বলা হয়নি। রায়ার মন ভালো নেই। অর্ঘ্য যে ওকে ভালোবাসে না এমন নয়, বরং ফুলশয্যার রাতেই দেখেছে মানুষটা কত রোম্যান্টিক, শুধু বড্ড ভালো মানুষ। অফিস কলিগদের দাদা বলে, তাই ওদের এড়িয়ে কিছুতেই রায়ার কাছে আসতে পারে না। আর বুড়োগুলো এমন কিছুই বোঝে না, সারাক্ষণ অর্ঘ্যকে নিজেদের কাছে রেখে দিয়েছে। রাগের চোটে অর্ঘ্যর সাথে কথাই বলে না রায়া, তাকায়ও না। একা একা চুপচাপ সমুদ্রের পাড়ে বসে আনমনে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। ওদিকে দলের সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কেউ এদিকে সেদিকে ঘুরছে, একসাথে সবাই মিলে গল্পগুজবও করছে, হই হই করছে। রায়া একটা জিনিস লক্ষ্য করছে, এখানে যে কটা ফ্যামিলি এসেছে তারা কেউই খারাপ মানুষ নয়, সবাই বেশ হাসি খুশি মিশুকে, দরকারে অদরকারে সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে। আমার তোমার ব্যাপারটাও তেমন নেই। অন্য সময় হলে এরকম একটা দলের সাথে বেড়াতে এলে ওর বেশ ভালোই লাগতো, কিন্তু ওর কোথায় খারাপ লাগছে সেটা কেউ বুঝতেই পারছে না। এখানে সবাই মোটামুটি বয়স্ক, সবারই 1-2 করে বাচ্চা, যুবক মাত্র 4 জন, তার মধ্যে অর্ঘ্যই একমাত্র বিবাহিত, বাকি 3 জন ব্যাচেলার। আসার আগে নাকি চৌধুরীদা 9টা পরিবারের জন্য 9টা ঘর আর ব্যাচেলার 3 জনের জন্য একটা, মোট 10টা ডাবল বেডেড রুম বুক করেছিলেন, কিন্তু আসার পরে 6টা ঘর পেয়েছেন। বাকি 1-2 খালি হবে 2-4 দিন পরে, তখন দেবেন।
সেই নিয়ে হোটেল মালিকের সাথে বিস্তর ঝামেলাও হয়েছে চৌধুরীদার। কিন্তু এত দূর এসে তো ফিরে যাওয়া যায় না, তাই 6টা ঘরে সবাই অ্যাডজাস্ট করে রয়েছে। 3টে ঘর ছেলেরা আর 3টে ঘর মেয়েরা, এইভাবে ভাগ করে নিয়েছে। এর মধ্যে অর্ঘ্য আর রায়াকে আলাদা ঘর দেওয়া সম্ভব হয়নি। একবার উঠেও ছিল প্রসঙ্গটা, রায়াই লজ্জায় না করে দিয়েছে। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? পিঠে হাত পড়তে চমকে ওঠে রায়া। পেছন ফিরে দেখে সায়ন মুখার্জিদার বউ পরি বৌদি। অপ্রস্তুত হয়ে বলে, না না, মন খারাপ নয় বৌদি, আমি তো কোনোদিন সমুদ্র দেখিনি, তাই মুগ্ধ হয়ে যাচ্ছি। যত দেখছি এত সুন্দর, দেখে দেখে আশ মেটে না কিছুতেই। ওর পাশে ধপাস করে বসে পড়ে পরি। বছর 37-38-এর পরির একটা বছর 10-এর মেয়ে আছে, চুয়া, খুব মিষ্টি দেখতে। রায়ার খুব ভালো লাগে পরীকে, খুব হাসি খুশি উচ্ছল স্বভাবের, বেশ কাজেরও। পাশে বসে রায়ার পিঠে হাত রেখে পরি বলে, আমি জানি বিয়ের পর প্রথম বেড়াতে এসেছো, অথচ স্বামীকে একটুও কাছে পাচ্ছ না। খুব খারাপ লাগছে। একটা আলাদা ঘরও পাওনি, রাতে যে একান্ত করে পাবে তারও উপায় নেই। লজ্জায় লাল হয়ে যায় রায়া। হঠাৎ যেন পরীর কাছে আবরণ মোচন হয়ে গেছে, তাই বলে, না না, তাতে কি, সবাই তো এভাবেই আছে। সবার আর তোমার ব্যাপার এক হলো। তোমার জীবনে এই প্রথম, বিয়ের পর প্রথম হানিমুন বলে কথা। অর্ঘ্য ঠাকুরপোটাও না কেমন যেন, সারাক্ষণ বুড়োগুলোর সাথে পড়ে আছে। ওদের না হয় কাণ্ডজ্ঞান নেই, অর্ঘ্য ঠাকুরপো তো সুযোগ বুঝে পালিয়ে আসবে তাদের থেকে। বউকে নিয়ে দল ছেড়ে এদিক ওদিক কেটে পড়লেই তো হয়। কি যে হলো রায়ার, পরীর কথা হৃদয়ের গভীর গোপন জায়গাতে যেন ঘা দিল। হঠাৎ করে চোখে বান ডাকল, সমস্ত অভিমান যেন অশ্রু হয়ে একসাথে বেরিয়ে এলো। করতলে মুখ ঢাকল রায়া। পরী বাধা দিল না, ভাবল কাঁদুক, বুকের অভিমানের পাহাড়টা নিশ্চিহ্ন হোক। এই অভিমান মনের মধ্যে জমা থাকলে কত সম্পর্ক যে নষ্ট করে দেয় তা ওর থেকে কেউ ভালো বোঝে না। আস্তে করে রায়ার মাথায় হাত রেখে বলল, আসলে অর্ঘ্য ঠাকুরপোটা খুব লাজুক টাইপের, দেখছি তো অনেক দিন ধরে। দেখো রায়া, স্বামী স্ত্রীর মধ্যে দুজনেই যদি দুজনের জন্য ওয়েট করে থাকে, দুজনেই যদি ভাবে ও করবে, তাহলে কিন্তু গণ্ডগোল। তোমার স্বামী তোমাকেই বুঝে নিতে হবে, সংসার করবে, আস্তে আস্তে সবই বুঝবে। কেউ হাতে তুলে কিছু দেয় না, নিজের জিনিসটা নিজেকেই আদায় করে নিতে হয়। অন্যের ক্ষতি না করে অন্যের ভাগেটা না নিয়েও নিজেরটুকু নেওয়াই যায়। তুমি বুদ্ধিমতী মেয়ে, এই দিনগুলো জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। অভিমান করে জেদ করে দিনগুলো নষ্ট করো না। আর আমি তোমাদের সাথে আছি, দেখি তোমার মুখার্জি দাকে বলে তোমাদের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা যায় কিনা। এরপর কিন্তু সব তোমার হাতে। রাতে শুতে যাবার সময় সুরেশদার মেয়ে তনু একটা চিরকুট দিয়ে গেল রায়াকে। বলল, অর্ঘ্য কাকু এটা তোমাকে দিতে বলল কাকিমণি। অর্ঘ্য ওকে চিরকুট পাঠালো? কি লিখেছে? ডেকে তো মুখেই বলতে পারতো, তা না। চিরকুট খুলে দেখল, তাতে লেখা, ভোর 4টায় তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েও, তোমাকে সূর্যোদয় দেখাতে নিয়ে যাব। হঠাৎ খুশিতে মনটা ভরে গেল রায়ার। যাক, একটা ইচ্ছে তো পূরণ হবে। উত্তেজনায় ঘুমই হলো না। সারাটা রাত এপাশ ওপাশ করে কাটালো রায়া। ভোরবেলা উঠে শাড়ি বের করতে গিয়ে যদি কারো ঘুম ভেঙে যায়, তাই রাত্রেই একটা ভালো শাড়ি বের করে মাথার কাছে রেখে দিয়েছিল। মুখটুক ধুয়ে শাড়ি পরে আস্তে আস্তে পা টিপে ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসে দেখল একটু দূরে অর্ঘ্য দাঁড়িয়ে আছে। ওকে দেখে অর্ঘ্য বলল, সূর্যোদয় দেখবে? চিঠি লেখার কি ছিল, মুখে বললেই তো হতো। বাবা, যা রাগ তোমার, আমার দিকে তাকিয়েও দেখছো না। আমি তো ভাবলাম পুরীতে আর আমার সাথে কথাই বলবে না। শুনেই রায়া রাগ হয়ে গেল, বলল, এই দাঁড়াও, আমি তোমায় চিঠি লিখে ডেকেছি? বয়েই গেছে আমার তোমাকে ডাকতে। তুমি চিঠি পাঠিয়েছিলে বলে এসেছিলাম, থাক, যাব না কোথাও। যাও, তুমি থাকো গে তোমার ওই বুড়ো দাদাদের নিয়ে। বলেই গমনোদ্যত হয় রায়া। আমি চিঠি লিখেছি? কখন, কোথায়? মিনমিন করে মিয়ানো গলায় বলতে বলতে পিছু নেয় অর্ঘ্য। দুজনের পথ রোধ করে দাঁড়ায় চাদর মুড়ি দেওয়া এক ছায়ামূর্তি। বলে, দাঁড়াও, তোমরা দুটোই পাগল। অর্ঘ্য আর রায়া হা করে তাকিয়ে থাকে বিস্ময়ে। ছায়ামূর্তি বলে, আমি চিঠি লিখে পাঠিয়েছি দুজনকে সমুদ্রে সূর্যোদয় দেখাবো বলে। পরি বৌদি? হ্যাঁ, এখনও এখানে দাঁড়িয়ে ঝগড়া করবে? ওদিকে সূর্য উঠে যাবে, অনেক হয়েছে, যাও তো এখন। ফিরে এসে বাকি ঝগড়াটুকু করবে। তারপর চাদরটা গায়ের থেকে খুলে রায়ার হাতে দিয়ে বলে, যাও, এই চাদরটা নিয়ে যাও। সমুদ্রের ধারে কিন্তু খুব ঠান্ডা, এটা নিয়ে কেটে পড়ো তো দুজনে। আর হ্যাঁ, অর্ঘ্য ঠাকুরপো হানিমুনের প্রথম সূর্যোদয়, রায়ার যেন কোনো কমপ্লেন না থাকে। আরও একটা খবর দিই,
আজ থেকে তোমরা সম্পূর্ণ একটা আলাদা ঘর পাবে। এই বাকি 7 দিন তোমাদের হানিমুন চুটিয়ে উপভোগ করো। বলেই ছুটে চলে যায় পরী। রায়া একবার ভেবেছিল যাবে না, তারপর মনটা শান্ত করে নিল। কদিন রাগ করে কথাই বলেনি অর্ঘ্যর সাথে। অর্ঘ্য বলল, চলো যাই। রায়া পিছু নিল অর্ঘ্যর। গেট থেকে বেরিয়ে অর্ঘ্য হাত বাড়িয়ে রায়ার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমার উপর খুব রেগে আছো, চলো আজ তোমার সব অভিমান দূর করে দেব। রায়া কিছু বলতে পারল না, কেঁপে উঠল, আবার চোখে সমুদ্র। অর্ঘ্য কাছে টেনে নিল রায়াকে। একটা বাঘ ঘুরলে সমুদ্র, ঘুটঘুটে অন্ধকার, শুধু প্রবল গর্জনের একটানা আওয়াজ, যেন শত সহস্র নাগরাজের একসাথে হুঙ্কার। বেশ ঠান্ডা এখানে। চাদরটা খুলে দুজনে একসাথে চাদরের মধ্যে বেঁধে ফেলে নিজেদেরকে। ধীরে ধীরে পূবের আকাশটা লালে লাল হয়ে যাচ্ছে। গোল লাল একটা বল সমুদ্র থেকে লাফিয়ে উঠে এলো। সমুদ্রের সাদা সাদা মুক্তোর মতো ফেনা রাশিতে সূর্যের লালিমা ছড়িয়ে পড়ল। দুটো মন, দুটো দেহ এক হয়ে সব রাগ অভিমান না পাওয়া ভুলে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অপরূপ সূর্যোদয়ের দিকে। অনেকক্ষণ সময় ওরা দুজনে পরস্পরকে জড়িয়ে বসে থাকে বালিয়াড়িতে। না বলা রাগ অভিমান সব ভেসে যায় সমুদ্রের স্রোতে। দুজনে দুজনকে প্রতিশ্রুতি দেয় ভোরের সূর্যকে সাক্ষী রেখে। অর্ঘ্য বলে, কথা দাও আমাকে তুমি ভুল বুঝবে না কোনো দিন। হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে কথা দেয় একে অপরকে। অর্ঘ্য গায়ের চাদরটা খুলে রাখে বালিয়াড়িতে। দুহাতে তুলে নেয় রায়াকে একেবারে বুকের কাছে। ধীরে ধীরে নেমে যায় সমুদ্রে। আবেগ ঘন কণ্ঠে বলে, সারা জীবন দুজনে একসাথে থাকবো, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তমস্বি মম জীবন তমস্বি মম ভুবন। ঢেউয়ের পর ঢেউ এসে ভাসিয়ে দেয় দুজনকে। রায়া শক্ত হাতে ধরে থাকে অর্ঘ্যকে। ওর আর কোনো ভয় নেই, ওর সাথে অর্ঘ্য আছে। দুজনে ঢেউয়ের তালে তালে অবগাহন করে। এই নীল অতল অসীম সমুদ্র, তুমি আমাদের ভালোবাসার সাক্ষী। হঠাৎ ঘুমটা ভেঙে যায় রায়ার। ঘোরের মধ্যে বুঝতে পারে না কোথায় আছে। এখন বয়স হয়েছে, দ্রুত নড়াচড়া করতে অসুবিধে হয়। আস্তে আস্তে ওঠে, হাত বাড়িয়ে লাইটটা জ্বালে। ঘড়িতে রাত 3টে। জানলার কাছে এসে দাঁড়ায়। নিস্তব্ধ রাত্রি, গভীর ঘুমে পৃথিবী। কোথাও কোনো সারা শব্দ নেই। কুকুরগুলো যেন আওয়াজ করতে ভুলে গেছে। পায়ে পায়ে এসে দাঁড়ায় অর্ঘ্যর মালা পরা ছবিটার কাছে। অনেকক্ষণ চুপ করে চেয়ে থাকে রায়া। তারপর আঁচল দিয়ে ছবিটা আলতো করে মুছে দেয়। ফিসফিস করে বলে, কেন চলে গেলে অর্ঘ্য? ফিরে এসো মন, তোমায় সাথে নিয়ে যে আবার সমুদ্রে যাব।